আমি তো মনে করি যে ফানুর যে শব্দ ভায়োলেন্স, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট রাদার দ্যান টেরর। এখন বলা হচ্ছে টেরোরিজম মানে হচ্ছে কি, টেরোরিজম শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে মিনিংলেস ভায়োলেন্স, নন অর্গানাইজ ভায়োলেন্স, যেটা শুধু হত্যা করতে চায় বা কেওস তৈরি করতে চায়। কিন্তু এখানে দুটো ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, যে কলোনিজ ওয়ার কনকোয়ার্ড বাই ভায়োলেন্স, বাই মিনস অফ ভায়োলেন্স অর ভায়োলেন্ট মিনস ইনক্লুডিং ওয়ার। সেকেন্ডলি, ইট ইজ বিং এভরিডে মেইনটেইন বাই কনস্ট্যান্ট ভায়োলেন্স। তৃতীয় হচ্ছে যে এবং ভবিষ্যতে এই ভায়োলেন্সের কখন অবসান হবে এই ব্যাপারে তাদের কোনো মানে প্রতিশ্রুতি নাই, বরঞ্চ তারা মনে করে কি ভায়োলেন্স চিরস্থায়ী হবে আমাদের, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আর কি। তো সেই হিসেবে বলতে গেলে ভায়োলেন্সকে তিনটা পর্যায়ে যদি আমি এখানে দেখি, একটা হলো ফাউন্ডিং ভায়োলেন্স, আরেকটা হলো কন্টিনিউইং ভায়োলেন্স বা মেইনটেনেন্স ভায়োলেন্স, আরেকটা হলো প্রজেক্টেড ভায়োলেন্স ইন দ্য ফিউচার। যে আপনি যদি এখান থেকে বেরিয়ে যেতে চান, আপনাকে ইন ভায়োলেন্ট ওয়ে আই উইল কিল ইউ, আই উইল হান্ট ইউ, মানে ডোন্ট ইভেন স্পিক অফ এ ফ্রি আলজেরিয়া, ডোন্ট ইভেন ড্রিম অফ আলজেরিয়ান নেশন, দাগল সাহেব বলছেন। তো আমি এই জন্য বলবো যে ভায়োলেন্স কথাটাই বেটার। টেরর বলতে ওরা যেটা এখন বোঝাচ্ছে, যেমন এখন লক্ষ্য করার বিষয় ইনসার্জেন্সি অ্যান্ড কাউন্টার ইনসার্জেন্সি, এগুলি ব্যবহার করছে আমেরিকান ওয়ার্ড গুলো যুদ্ধের সময়। এই বিষয়ে আপনার জন্য আমি মনে করি যে আই উড রেকমেন্ড ইউ টু রিড ইকবাল আহমদ's essays অন কাউন্টার ইনসার্জেন্সি। আমাদের রণজিৎ গুহের লেখা আছে প্রোজ অফ কাউন্টার ইনসার্জেন্সি, ওইগুলো হচ্ছে এসোটেরিক হিস্টোরিক্যাল লেখা। কিন্তু ইকবাল আহমদের হলো কন্টেম্পোরারি আমেরিকান প্র্যাকটিস ইন ভিয়েতনাম। ওনার দুটো লেখা আছে, when it is time to tell that the rebels have won। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল, 1965 সনের আগস্ট মাসের 30 তারিখে বেরিয়েছিল ইন দি নেশন আমেরিকার। ইট ইজ এ ওয়ান্ডারফুল এসে, আপনি নেটের মধ্যে এটা ইজিলি ডাউনলোড করতে পারবেন, পিডিএফ পাবেন। আর হলো কি মানে দি কাউন্টার ইনসার্জেন্সি, এটা সেখানে আপনার এই হান্টিংটন প্রভৃতি পরে যে বিখ্যাত হয়েছে, এদের সবাইকে ধূলিসাৎ হচ্ছে ইকবাল আহমেদ। দি সেম টাইম ইকবাল আহমেদ যে আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরি পায় নাই, যদিও বা despite his graduation from Princeton, precisely for this, he did not toe the line, he was too much for them to control। ইকবালের লেখা পড়তে পারেন কাউন্টার ইনসার্জেন্সি সম্পর্কে, যে সমস্ত শব্দ ব্যবহার করে, ভায়োলেন্স ইজ নট অনলি ইন প্র্যাকটিস বাট অলসো ইন ইউর ওয়ার্ডস। আমি যে ভায়োলেন্স বিগিনস উইথ দ্য ওয়ার্ড, যেমন আপনি কাউকে যেমন গাল দিয়ে বলেন, এই যে নানা রকমের সোয়ার ওয়ার্ড ব্যবহার করেন না, তো ভায়োলেন্সের শুরু। এবং ইট ইজ বেরিড ইন দি, সো টু স্পিক, ইন দি আনকনসিয়াস। আমার বলা উচিত যে এটা জাস্টিফাইড কিনা। এন্টায়ার আর্টিকেলটা হচ্ছে টু শো ভায়োলেন্স ইজ নট আওয়ার চয়েস, ইট ইজ ইম্পোজড অন আস। আমরা প্রথমে বলতে গিয়ে যখন কথা হয়, প্রথমে মনে হয় ভায়োলেন্স এন্ড কাউন্টার ভায়োলেন্স। উনি বলেন না, আপনাকে যেতে হবে অরিজিন অফ ভায়োলেন্স। নো, কলোনিয়াল কনকোয়েস্ট ওয়াজ ইট এ ভায়োলেন্ট প্রসেস অর এ process of love making? Violence is the adi meaning French. Violence is rape. It is a rape. কারণ আমাদের নিউ কলোনিয়াল প্রভুরা দেয়ার বলছে কি, if rape is inevitable, why not enjoy it? They're enjoying it. এখন ফানও বলছে no, we resist it, কারণ it is against human dignity। এই ডিগনিটি কথা আপনাকে বুঝতে হবে। আমাদের একটা সমস্যা হচ্ছে কি, we think of everything in utilitarian terms, আমরা হলাম cynic, we know the price of everything but value of nothing। ফানও যে শব্দগুলো ব্যবহার করছে, এগুলো মনে হইতে পারে অন্য, কারণ একই শব্দ তো ব্যবহার করতে হয়। শব্দ কি? রিজন এন্ড ট্রুথ, ভ্যালু, রিজন, ট্রুথ। এই জন্য কথা দেখেন এর মধ্যে কিরকম কলোনাইজ লোকজন প্রথমে আপনি যেটা বললেন, দে ইন্টারনালাইজ দ্য ভায়োলেন্স। হ্যাঁ, কিন্তু it becomes only an instinct of self-preservation, but the function of the political party, the movement that is movement for liberation, is to elevate this chaotic violence, to stem it and organize it into channels that would realize their dignity as a people. They will turn it into a language of truth and reason, and they will establish value and reason। কাজেই এখন আপনি বলতে পারেন যে পৃথিবীতে সবকিছু, ওই যে এটা আপনি যে যুক্তিটা দিলেন আনকনসিয়াসলি, এটা ফরাসি যুক্তি দিয়েছে অলরেডি, যুক্তি, এটা মনিকেন রিজন। পৃথিবীতে কালো সাদা সবসময় থাকবে, একদল অত্যাচারী আর দল অত্যাচারী থাকবে, এটা নিয়ে উচ্চবাচ্চা করে লাভ নাই। বলে এই তো চিরকালে হয়ে আসতেছে, কেউ গরিব থাকবে, কেউ ধনী থাকবে। কথাটা আপাতত সত্য, কিন্তু এই সত্যকে বলে ইট ইজ নট ট্রুথ,
এটার নাম কি ইংরেজি নাম আছে, কল ট্রুইজম। ট্রুথ এন্ড ট্রুইজম এক জিনিস নয়। আর ফেনোমেনোলজি সম্পর্কে আপনি যেটা বললেন সেখানে আছে, ফেনোমেনোলজি মানে শুধু ফার্স্ট পারসন এক্সপেরিয়েন্স নয়, ইট ইজ দ্য এক্সপিরিয়েন্স। এখানে বলে ফেনোমেনোলজি যদি আপনি সংক্ষিপ্ত অনুবাদ করেন, এটা হলো দি আর্ট অফ এক্সপিরিয়েন্স, আর ইউ মাইট ইউজ দ্য ওয়ার্ড সায়েন্স অফ এক্সপিরিয়েন্স। কাজে এক্সপিরিয়েন্স ফানুর যে চ্যাপ্টারটা লেখা আছে ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কে, 5 নম্বর চ্যাপ্টার, এটার নাম কি লিখছে কি, দ্য ফ্যাক্ট অফ ব্ল্যাকনেস, 4 নম্বর চ্যাপ্টারের নাম। এর ফ্রেঞ্চ নামটা দেখলে আপনি বুঝতে পারবেন কি বলছেন উনি। l'expérience vécue de noir, the lived experience, vécu মানে lived, vivid থেকে আসছে এটা, l'expérience vécue du noir, the lived experience of the black man. Fanon himself was living as a black man in France and he understood, but the entire colonized people of the world, they are living the colonial oppression and violence. তাহলে আপনি এটাকে কেউ অস্বীকার করবেন? কথাটা খেয়াল করেন, এই যে এক্সপেরিয়েন্স মানে সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স, ঠিক আছে, বাট হু ইজ দ্য সাবজেক্ট? এনি ইন্ডিভিজুয়াল ক্যান বি আ সাবজেক্ট, নো, a group can be a subject, political party is a subject, Algerian people is a subject, in fact the whole colonized of the world. ফানু নিয়ে যারা আলোচনা করছে বর্তমানে হোমি ভাবা থেকে শুরু করে, ওরা অধিকাংশই হচ্ছে ওয়েস্টার্ন একাডেমিতে এমপ্লয়েড প্রফেসর। তারা একটা সাবজেক্ট তৈরি করেছে পোস্ট কলোনিয়াল স্টাডিজ, পোস্ট কলোনিয়ালিজম, এবং আমাদের এখানে এটারই পেইল রিফ্লেকশন আমাদের এখানে আসে, ব্রাকে আসে, জাহাঙ্গীরনগরে আসে। হাফ ডাইজেস্টেড টেকনিকটা তারা এখানে ব্যবহার করে, মানে তাদের, আমি ডিসঅনেস্টি বলছি, ইনঅথেন্টিসিটি, তারা এগুলো বাংলায় বলতেও পারে না। এখন আমরা হলো গরিব, আমি কাছে বড় লোক আত্মীয় কথা বলে তো লাভ নেই আমাদের। আমাদের এখানে কি করা আমাদের পক্ষে সম্ভব, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 100 বছর হচ্ছে তো আমাদের এখানে, তার প্রথম বইটা অনুবাদ হলেও অন্যগুলি অনুবাদ হয়। অনুবাদকের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করে বলতে হয়, ওই অনুবাদক সুপাঠ্য অনুবাদ করেননি। ফলে ফানু যে কি কারণে ভালো আমি তো বললেও পাচ্ছি না, কারণ তো বাংলা হয়নি। এটা হয়েছে আসলে একটা মিসিং লিঙ্ক, বাংলা বা ইংরেজির মাঝখানে একটা মধ্যবর্তী ভাষা ছিল, বুঝছেন না? তো এইটাও তো হবে না, আপনাকে জিনিসটা বুঝতে হবে। অনুবাদ শুধু নয়, আলোচনা হইতে হবে। তো আলোচনা ছাড়া অনুবাদ করে তো কোনো লাভ নাই। আচ্ছা, এখানে দেখেন অনেক আপনারা বলেন সবিনয় নিবেদন করি, ইকবাল আহমেদ, মিশেল ফুকু, দেরিদা, সবার উপর সংকলন বেরিয়েছে। আপনি বলেন তার অ্যাডওয়ার্ড সাইড সব বেরিয়েছে, সংবাদ থেকে বেরিয়েছে। তার নেট ফলাফল কি? আমাদের অহমিকা বৃদ্ধি করা ছাড়া কোন শিক্ষাপ্রদ কিছু লেখা হয়েছে ওখানে? একটা লেখাও পড়ার মতো আছে, ইনক্লুডিং আমার লেখা? এসব অপাঠ্য। কারণ হচ্ছে এটা ইনঅথেন্টিক। এই যে অনুবাদের নামে যা হচ্ছে, অর্থাৎ যেটা আপনি প্রাণ থেকে অনুভব করছেন না, যেটা আপনার এক্সপিরিয়েন্সের অংশ নয়, আপনি শুধুমাত্র লোকে অনুরোধ করেছে বলে একটা প্রবন্ধ লিখতেছেন। এই ভদ্রলোক একটা পত্রিকা বের করার চেষ্টা করে, আমাকে বলে ফানোর উপরে লেখেন। না, ফানোর উপর আপনি লেখেন। অর্থাৎ যে অনুভব করে ফানোর উপর লিখতে, সে লিখবেই। আপনি যদি প্রাণ থেকে না আসে, আরেকজনকে খুশি করার জন্য লিখতে নাই। এখন কথা হচ্ছে আমার জন্য অপেক্ষা করলে হবে না, প্রত্যেককে নিজের মতো কাজ করতে হবে। আমিও একজন রবাহুত মাত্র এই ফানু সাহিত্যে। এখানে আমার মনে হয় আমাদের ওরিয়েন্টেশনটা ঠিক করা উচিত। আমাদের সমস্যা ফানু নয়, আমাদের সমস্যা কলোনিয়ালিজম and its metamorphosis as a post-colonial or neo-colonial situation. এইটা সম্পর্কে আমরা সিরিয়াস কিনা, মানে এর সামনে প্রকাশ হচ্ছে কি, এখন ফেব্রুয়ারি মাস আসলে সবার ভাষার মাস বলে পচা পচা লেখা লেখে, কিন্তু বাংলা ভাষায় উন্নত মানের সাহিত্য রচনা করার যে আমাদের ক্ষমতা নাই, সেটাই আমরা নানাভাবে প্রকাশ করছি। আমি ইংরেজি লেখার বিরুদ্ধে নয়, আমাদের অর্ধেক লেখা ইংরেজিতে হোক না, বাকি অর্ধেক বাংলা হলে তো হয়। এটা বোঝা যাচ্ছে আমাদের যে জাতীয় সরকার, আমাদের যে জাতীয় রাষ্ট্র, এটা সম্পূর্ণভাবে কলোনিয়াল রাষ্ট্র হয়ে গেছে, কলোনিয়ালের চেয়ে বেশি কলোনিয়াল হয়েছে। তো সেইটার থেকে মুক্তির পথের জন্য আমরা কি ভাবতে পারি জানি না, কিন্তু যারা আগে এই ধরনের পরিস্থিতিতে লিখেছেন, ফানু তাদেরই একজন। আমরা যদি আমাদের এই ব্যবসাটাকে, অর্থাৎ বোঝার ব্যবসাটাকে যদি আমরা গুরুত্বের সাথে গ্রহণ করি, তাহলে আমাদের উচিত সংগ্রাম করা। মানে ইংরেজিটা যদি ভালো করে না শিখি, তাহলে তো আমি বাংলা অনুবাদ করতে পারবো না। আমি বারবার বলছি, আমাদের কর্তব্য শুধু ইংরেজি শেখা নয়, এটা বাংলাতেও প্রকাশ করা। সেটা আমাদের প্রতিষ্ঠানগুলো মোটে উৎসাহিত করছে না। মানে বিশ্ববিদ্যালয়ের নামে যেগুলো আমরা করেছি, এগুলো করছে না, কিন্তু বাইরে যারা আমরা করছি তাদের করণীয় কি, সেটার কথাই বলছি আমি শুধু। এখানে বিশ্ববিদ্যালয়ের কর্তব্য নয়, যে শিক্ষা ব্যবস্থার যে অন্য ভাষায় করছে তরুণরা, এটা কারা করছে?
এটা রাষ্ট্র করছে, রাষ্ট্রকে সমর্থন করছে কি সিভিল সোসাইটি যাকে বলে তারা। তো তারা তো একটা বিশেষ শ্রেণী। এরা যারা বিদেশ থেকে এসে দেশ শাসন করেছিল তাদের চেহারা কোনো ক্রমেই ভালো নয়। এবং এরা আপনার তাদের যে ওই যে একই সমস্যা মুস্তাফিজ যেটা বললেন যে অ্যান্টিসেমিটিজমের মতো, এখন তারা আন্তর্জাতিক মাতৃভাষা চালু করেছে। তার মানে হচ্ছে আপনার যে অ্যাঙ্গার সেটাকে তারা ওখানে জায়গা দিচ্ছে। বা আমি বলছি তো আমরা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে আলোচনা করবো, যেমন একটা কম সম্মেলন করব, টিচিং ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ, টেসল। এটার প্রোগ্রাম তো ভালো। তো টিচিং ইংলিশ অফ স্পিকার্স অফ আদার খুব ভালো জিনিস। বাংলার জন্য এরকম প্রোগ্রাম কিন্তু হচ্ছে না। আমি মনে হচ্ছে বাংলা তো মাতৃভাষা হিসেবে আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আমাদের শেখার দরকার নেই। কিন্তু বাংলায় যে সাহিত্য অনুবাদ করা যায় না, এটা কি? আমি এটা ইন্টারমিডিয়েট অনুবাদ করলাম ফরাসি থেকে ইংরেজিতে, এটা বাংলায় করা উচিত। মানে এটা এমন কথা নয় যে কেউ অনুবাদ করতে পারবে না, পারবে। কিন্তু আসলে এটা আমি গুরুত্বই দিচ্ছি না। আমি ভায়োলেন্স আর টেররের মধ্যে পার্থক্য বুঝতেছি না, কারণ বাংলা এগুলো আলোচনা হচ্ছে না। না, এইগুলি তো ওরা আজকে চেষ্টা করছে না, অনেকদিন ধরে করছে। আমার মনে হয় আমাদের দু ধরনের পড়া দরকার। এক হচ্ছে এর ইতিহাসটা আমাদের জানা দরকার, এই কলোনাইজেশনের ইতিহাস। দ্বিতীয় হচ্ছে কি এই বিষয়ে পুরনো তাত্ত্বিক লেখা যারা লিখেছেন তার মধ্যে কিছু লোক আছে আসলে তত্ত্ব বুঝে লিখেছেন, আর কিছু লোক তত্ত্ব বোঝেন না, তারা ঘটনার উপরে লেখেন। যেমন নোম চমস্কি হচ্ছেন এই ধরনের একজন পণ্ডিত, যিনি ঘটনার উপরে গত অন্তত 60 বছর ধরে এই সমস্ত প্রবন্ধ লিখতেছেন, ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে উনি থিওরিস্ট নন। আমাদের মিস্টেকটা হয় এখানেই আর কি। উনি শুধু ঘটনার উপর কমেন্ট করেন। মানে তিনি ইরাকের উপরেও কমেন্ট করবেন, ইসরায়েলের উপরেও কমেন্ট করবেন। একটু এডওয়ার্ড সাইদ হলেন আদা থিওরিস্ট, ফ্র্যাঙ্কলি বলতে গেলে, অর্থাৎ ইন্টারমিডিয়েট থিওরিস্ট সাহিত্য করেন। কিন্তু ফ্রান্স ফানু আমার মতে আর কি, আমি ক্লাসিফাই করছি আপনাকে, হচ্ছে মৌলিক থিওরিস্ট। আপনি ক্রিটিক্যাল করেন। এখন আমাদের এখানে বিশ্ববিদ্যালয়গুলো পড়ানো উচিত ছিল, তাই না? আপনি যদি এখানে পোস্ট কলোনিয়াল স্টাডি যারা পড়ায় তারা ফানুকে নিয়ে আসছে এই উন্নত সমাজের রেস রিলেশনের একটা উদাহরণ হিসাবে, এইভাবে পড়ানো হয় আর কি। তারা তাকে রিডিউস করেছে। এই যে হোমি বাবা যে ভূমিকা লিখেছে, এগুলি টোটালি বোগাস বুলশিট। কিন্তু এগুলি তো আপনি পড়েন শুধু, কারণ এই যে বই বেরিয়েছে গ্রো প্রেস থেকে, ধরেন বইটার নাম কি, যে র্যাচেট অফ দি আর্থের বিরাট ভূমিকা লিখেছেন হোমি ভাবা। তো তারা ফানুকে তাদের নিজেদের মাপে মাপছেন। এই যে কথা আছে না, এই যে ছোট কাপে অনেক বেশি চা ধরবে না, উনি নিজের কাপে ফানুস থেকে একটু নিচ্ছেন। আমার অ্যাপিল হচ্ছে আপনাদের কাছে, ফানুর লেখাগুলি দুর্লভ নয় এখন আর। যারা ফরাসি ভাষা জানেন না তারা ইংরেজিগুলি পড়েন, আর যারা দু একজন আমরা যারা ফরাসি শিখতেছি, ফরাসি থেকে আমরা এটা তদন্ত করতে পারি। এই যেমন আমি এই আর্টিকেলটা যা পড়লাম আপনাদের সাথে, দেখেন কতগুলো লাইন ওখানে 7-8 জায়গায় বাদ দিয়েছে। তো সেইটা যদি আমি ঘটনাচক্রে ইটালিয়ান না জানতাম, আমি এটা বের করতে পারতাম না। আমি ইটালিয়ানের মহাপণ্ডিত নই, কিন্তু এইটুকু অনুবাদ করার মতো প্রাথমিক স্কুলের ইটালিয়ান আমি জানি, যেহেতু আমি বহুদিন ধরে গ্রামসে ইটালিয়ান ভাষায় পড়তেছি। সেই সেই সূত্রেই জানা আর কি। এবং সেটা আমি আবার গ্যারান্টের জন্য আরো ইটালিয়ান যারা জানে তাদের সাথে চেক করে নিয়েছি যে আমার এটা ভুল হলো কিনা। আর ফ্রেঞ্চ টেক্সট পড়লে বোঝা যায় এখানে কি হওয়া উচিত। মানে অনেকগুলো যে কাইটে কাইটে ফেলাই দিছে। একইভাবে আমি বলছি অন্য বইগুলো অনুবাদ করা দরকার। যেমন আমি ডিসকোর্স অন কলোনিয়ালিজম আপনার পড়লাম, যে আমেরিকান মান্থলি রিভিউ প্রেস থেকে যে অনুবাদটা আছে, সেখানেও মাঝে মাঝে অনেকগুলো প্যাসেজ নাই। এটা আমি ফরাসি না বললে কোনোদিনই জানতাম না, নাই। এবং সেটা গুরুত্বপূর্ণ জিনিসই নাই। যে এখানে দেখেন না, এখন আমাকে একটু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, কেনিয়াতে বিচার হয়েছে আর যেতে হবে না, এই কথাটা কেটে দিছে। এটা তো কেটে দেওয়ার মতো কথা না। তো এই জন্য বহু জিনিস আছে, আপনার এগুলো পাঠ করতে হবে আর কি এই সেমিনারে। আর এখন আগামী ক্লাসে আমরা আলোচনা করবো রাপোল সার্ট নিয়ে। ফানু যাকে ট্রুলি তার ফিলোসফিক্যাল গুরু মনে করতেন, তিনি হলেন ম্যারলো পঁতি। ম্যারলো পঁতির সাথে সার্ত্রের ছিল বিরোধ, মানে প্রথম দিকে বন্ধু, পরে বিরোধ। পরে সার্ত্রের সাথেও ফানুর খাতির হয় এবং ফানুর বইয়ের ভূমিকা সার্ট লেখেন। সেই ভূমিকাকে সবাই আক্রমণ করে যায়। সার্ট রোট এজ অ্যান ইউরোপিয়ান, এবং ইউরোপিয়ানরা বলছে দেখো ফানু এই বইটা লিখেছে, তোমরা এটা পড়ো, এটা হলো তার ভূমিকা। এবং এটা তোমাদের জন্য লেখে নাই, সে তার ভাইদের সাথে আলাপ করছে, তোমরা কান পেতে শোনো। ফানুর লেখায় আমরা পড়ি, এই সমস্ত সেকেন্ডারি লেখায় না গিয়ে সার্থের লেখা পড়ি। সার্থের সম্পর্কে একটা কথা আমি বলি, সার্থ যখন এই ভূমিকাটি লিখতে গেলেন তখন তিনি অনেস্ট যে ফানুর সাথে দেখা করবেন। তখন দেখা করবেন কোথায়? এই ফানু তো তখন মারা যাচ্ছে,
ইটালিতে গিয়ে দেখা করছেন তারা। ফানো যে হোটেলে ছিলেন সেখানে ফ্রেঞ্চ গেস্টাপোরা তাকে হত্যা করার জন্য সেখানে বোমা মারছে। ফানো তার আগের দিন আরেক হোটেলে চলে গেছে। নাম পরে উনি ইব্রাহিম ওমর নামে নাম চলতেন ওখানে। তো সেখানে সার্ট এবং ববুয়া তার স্মৃতিকথার মধ্যে লিখছে, আপনার জন্য তার বইতে যে ফোর্সেস অফ সার্কামস্ট্যান্সেস, যেটা পার্ট 1 পার্ট 2 আছে। পার্ট 2 তে এই প্রায় 50 পৃষ্ঠা আছে, আর বেশি হইতে পারে, ফানো এবং সার্টের এনকাউন্টারের আলোচনা। তো সার্ট বললেন যে তিনি যে বইটা শুরু করেছিলেন ক্রিটিক্যাল ডায়ালেকটিক্যাল রিজন, এটা লেখা তিনি বন্ধ করেছেন ফানোর সাথে পরিচয়ের পর। বলে আমি যা লিখতে চেয়েছিলাম ফানো এটা লিখে ফেলেছে, আমার আর বই লেখার দরকার নেই। হি ডিড নট ফিনিশ দিস বুক which is started in 1943. দ্বিতীয় খণ্ড অসমাপ্ত রেখে দিয়েছেন উনি, যে অর্থাৎ ফিলোসোফারের কর্তব্য কি, এটা আমি এখানে লাস্ট লাইনে লিখেছি এই জন্য যে ফানো ডিড নট রাইট অনলি অ্যাজ এ থিওরিস্ট। লাস্ট কথা, ফানো argued that Western humanism formed an ideology divided against itself and the colonized were forced to pay the price. In Les Données de la Terre, he argued that in the objective reality of violence, matters could not be equalized at all. দুইজনের ভায়োলেন্স সমান নয়, অর্থাৎ ভায়োলেন্সের পাওয়ার ইম্পেরিয়ালিজমের অনেক বেশি। তো তাদের সাথে আপনি ভায়োলেন্স শক্তি দিয়ে পারবেন না, আপনাকে পেতে পারেন মোরাল পাওয়ার দিয়ে। সেই জন্য বলছে, ফর দ্য কলোনাইজার ভায়োলেন্স ওয়াজ এ থ্রেট, ফর দ্য কলোনাইজড ইট ওয়াজ এ সিচুয়েশন ইন হুইচ হি অর শি হ্যাড বিন লিভিং ফর টু লং। তারপরে বলছেন, he was also an actor in the historical moment now identified the hour of decolonization. ইউরোপীয় দার্শনিকদের মধ্যে একজন আপনি ধরেন জঁ-পল সার্ত্রে ওয়াজ দ্য লিডার অফ ফ্রেঞ্চ ইন্টেলেকচুয়াল, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেছেন, সাধারণভাবে কলোনিয়ালিজমের বিরোধিতা করেছেন, ফ্রেঞ্চ কলোনি। সেটা তার আর্টিকেলটাতে আছে, যেটা প্রিফেস টু দ্য র্যাচেট অফ দি আর্থ। এটাও দয়া করে পড়ে আসেন আগামী সপ্তাহে। মানে পৃষ্ঠা 20, 8000 শব্দ, আমি এটা ট্রান্সলেট করেছি, তো আমি জানি 8000 ওয়ার্ড। ওইটা নিয়ে আমরা আলোচনা করতে হবে। লোকে যে সবাই সার্টের নিন্দা করে, সার্টের নিন্দা করার অনেক কারণ আছে। হানা আরেন্ট বেশি আক্রমণ করেছেন, অন ভায়োলেন্স নামে একটা বই আছে হানা আরেন্টের, এটা হচ্ছে সার্টের উপরেই। তো হানা আরেন্ট হচ্ছেন জুইশ ফিলোসোফার অফ গ্রেট ইম্পর্টেন্স, হাইডেগারের ছাত্র হিসেবে বিখ্যাত। আমি যেখানে পড়াশোনা করতে গিয়েছিলাম, নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ, সেখানকার প্যাট্রন সেন্টেস বলা যায় তাকে। 1975 মারা গেছেন তিনি। 1969 ছাত্ররা যখন খুব ফানোর বই পড়তেছে, তখন তিনি ক্ষিপ্ত হয়ে একটা বই লেখেন অন ভায়োলেন্স নামে, এটা বাজারে আছে, হারপার টর্চ বুকে বেরিয়েছে। সেখানে তিনি মূলত আক্রমণ করেন সার্টকে, কারণ ফানো তো তার জন্য বয়সের ছোট, মর্যাদায় লাগে, আর সার্ট তার সমবয়সী। এগুলি তো বাংলাদেশের অভিমান তো সেখানেও আছে, বুঝতে পারছেন না? তো সেই প্রবন্ধ আপনারা পড়লে দেখবেন সার্ট কি বলেছেন। সার্টের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়, আমেরিকা একটাও সত্য নয়। হি ইজ নট ইনসাইড। উনি বলছেন কি, আলজেরিয়ার যুদ্ধক্ষেত্রে যখন দেখবেন ওই যে কথাটার জন্য তাকে কুখ্যাত বলা হয়, বাট হোয়েন ইউ শুট এ কলোনাইজার, হ্যাঁ, বলে ইউ নট অনলি কিল এ কলোনাইজার, মানে ইউ কিল এন অপ্রেস, এবং আপনি তখন নিজেকেও কিল করেন, আপনি আর অপ্রেস নন, এই অর্থে আর কি। উনি উদাহরণটা দিয়েছেন কবিদের মতো গ্রাফিক ভাষায়, কিন্তু এটা ইট ইজ ট্রু ইন সো ফার এজ দ্য পিপল ইজ কনসার্ন। মানে if you throw out the colonizers, then the relationship between colonizer colonized does not exist anymore, then you are liberated. So you kill yourself also, your former self as a colonized is also killed. So বলতে কি সার্ট is promoting inciting violence, এরকম সমালোচনা করতে। এটা তো ফ্যামিলিয়ার টেকনিক, আপনি দেখতে পাচ্ছেন। এখন তো সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে সব তো আমাদের হাতে চলে আসছে। যেমন সার্টের লেখা বলেন, ফানোর লেখা বলেন, সব তো আপনার পক্ষে এখন পাওয়া সম্ভব। কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়ে যেতাম, তখন তো এগুলি পাওয়া তো দুর্লভ ব্যাপার ছিল। আমরা শুধু নাম শুনেছি ফানোর, কিন্তু তার বই পাবো কোথায়? মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকদের মধ্যে আমি ফানোর কোনো নাম কারোর মুখে শুনি নেই, সিনিয়রদের। একমাত্র আহমদ সফার কাছে একটা বই পেলাম, উনি বলছে এটা পড়ো গিয়া। না, আমি সব বহু লোককে এই বই দিয়েছে, শেষ পর্যন্ত আমিনুল ইসলাম ভূঁইয়াকে রাজি করাতে পেরেছেন এটা বাংলা করার জন্য। আমিনুল ইসলাম ভূঁইয়ার অনুবাদ বের হয় 1988 সালে। সেখানে তিনি নেটিভের অনুবাদ করেছেন, ভূমিপুত্র। কিছু বোঝেন নাই বলে করেছেন আর কি, করলে করুক, অসুবিধা কি? উনি ওই যে নেটিভ অ্যান্ড সেটলার, এই ইংরেজি অনুবাদে ব্যবহার করেছে। কলোনেন কলোনাইজার, ফরাসি ভাষার শব্দ হচ্ছে কলোন, COLON, এইটাকে উনি করেছেন সেটলার। এখন আমরা সবাই সেটলার বলি, সেটলার কলোনি, ইংরেজিতে এটাই যায়। English is a language which is philosophically very poor, I would even say dirty.
বাট হোয়াট ক্যান ইউ ডু? আপনার প্লেটে খিদা লাগলে ডার্টি প্লেটও খাইতে হয়, মানে উপর মুছে টুছে খাই আর। ইংরেজি ইজ ইন দ্যাট সেন্স ফিলোসফিক্যালি পুয়ার ল্যাঙ্গুয়েজ, আই এম সরি টু সে দিস। তো জাঁ পল সার্ত্রের ভাষাও তারা ঠিকভাবে অনুবাদ করতে পারে নাই, যেটুকু করেছে সেটা আপনারা পড়েন, দেখা যাবে আর কি। আমরা আগামী 2 তারিখ একত্রিত হবার আশা রাখি। ছাত্র সাহেব শেষ বয়সে দেখেন না চোখ বাঁকা হয়েছে তার, এখানে উনি দেখতে পেতেন না, শেষের দিকে অন্ধ হয়ে গেছিলেন। বাট হি ইজ এ লাভেবল ম্যান। আমি বলছি কি আমরা উই ক্রিটিক হিম, বাট আমার মনে হয় দেয়ার ইজ সো মাচ, মানে একজন লোক এক জীবনে কত কিছু করবে। 75 বছর বেঁচে ছিলেন উনি, 1905-এ জন্ম। ওনার নানা ছিলেন আলবার্ট শোয়াইটজার, যিনি আফ্রিকাতে কলোনিয়ালিজমের সবচেয়ে বড় প্রবক্তা। He learned it from his family that colonialism is so bad. His family was full of colonial mementos. আলবার্ট শোয়াইটজার কি বিরাট প্রটেস্ট্যান্ট প্রচারক, খ্রিস্ট ধর্মের বিখ্যাত প্রচারকদের একজন আর কি। তো সেই প্রচারকদের ফ্যামিলিতে বড় হইয়াও ওনার যে আত্মজীবনী, এটা তো অসাধারণ বই। আপনার ওয়ার্ডস বলে যে বইটা আছে, লেমো, মানে এটা খুবই গ্রাফিক। তো স্যার তো নানা দিক থেকে খুব লাভেবল রাইটার। ফিলোসফি তো আমি মনে করি ফ্রান্সে তার মতো, এখন তাকে হত্যা করে এরা জন্মেছে, ফুকো, দেরিদা, অন্যান্যরা। আমার মনে হয় কলোনিয়ালিজমের ক্ষেত্রে তার মতো সাহসী ভূমিকা কোনো ফরাসি দার্শনিক নেয় নাই। যেগুলি পোস্ট মডার্নিজমের জনক হচ্ছে লিওতার টিওতার, এগুলি আটার রিয়াকশনারি। আলতুসের সাহেব ওয়াজ এন আলজেরিয়ান, মানে কমিউনিস্ট পার্টির যে আছে না, ওই দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগানের মধ্যে আছে। মানে বলছে দুনিয়ার মজদুর এক হলে চলবে না, উই মাস্ট রেকগনাইজ দ্য এন্টিটি অফ দ্য কলোনাইজড ওয়ার্কার। এই প্রবলেমটা আসবে, যেটা আমরা আজকে আলোচনা করবো না, অন্য সময়ের জন্য। এটা দুনিয়ার সব শোষিত হলে, মানে কলোনাইজার সম্পর্ককে অনেকে তুলনা করে নারী পুরুষের সম্পর্কের মতো। উমেন হ্যাজ অলওয়েজ বিন কলোনাইজড বাই ম্যান। তো তাহলে উমেনের যে সমস্ত সুবিধা আছে মাঝে মাঝে লড়াই করার, কলোনাইজের সেই সুবিধাটা নাই। আর সুবিধাটা তো অটোমেটিক হয় না, সুবিধা লড়াইয়ের মাধ্যমে হয়। তো ফানো সম্পর্কে যেটা তারা বলছে, আই ডু নট ফাইন্ড ইট ট্রু, এই কারণে যে আলজেরিয়ার বিপ্লবের 5ম বছর বইটা আপনারা পড়ে দেখেন, যেটা আমার মনে হয় তার ওই 3 বইয়ের মধ্যে সবচেয়ে কম পঠিত বই। তার প্রথম চ্যাপ্টার হচ্ছে আলজেরিয়া আনভেইলড, আলজেরিয়ার ঘোমটা উচ্চারণ। এই যে হিজাব সমস্যাটা আছে, আমাদের দেশের লোক তো শুধু ঘটনা দেখে, তার আদ্যপান্ত বোঝে না। উনি আলজেরিয়ার বিপ্লব সময় দেখেছেন মেয়েরা প্রথমে ফরাসি মেয়েদের মতোই হাই হিল পরে চলে আসতো, স্কার্ট শর্ট পরতো। এই মুক্তিযুদ্ধের প্রয়োজনে তারা আবার ঘোমটা পরা শুরু করেছে, যুদ্ধের পর আবার এটা ছেড়েছে। উনি এই যে ডিনামিক অফ ড্রেস ইজ এ পার্ট অফ ফেনোমেনোলজি, এটা এই জন্য যারা ফেনোমেনোলজিক্যাল মেথড বলছে, শুধু আমার এক্সপেরিয়েন্স নয়, এনিবডিজ এক্সপেরিয়েন্স ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ। তারপরে এরপরে আলজেরিয়ার রেডিও, দিস ইজ দ্য ভয়েস অফ আলজেরিয়া। দেখলে কি লোকে কিভাবে রেডিও শুনে না। এখন তো বাংলাদেশ টেলিভিশন লোকে দেখেই না, গরিবেরা ছাড়া, তাদের কোনো আর কিছু নাই, বাংলাদেশে চ্যানেল টিভি নিতে পারে না, তারা ছাড়া আর কেউ দেখে না। তো একইভাবে ভয়েস অফ আলজেরিয়া যখন চালু হলো, তখন লোকে আলজেরিয়া থেকে ট্রানজিস্টার সেট বিক্রি করা কত বেড়ে গেল। এই এখানে সোসিওলজির 5 অধ্যাপকেরা সারা জীবন চেষ্টা করেও এরকম একটা আর্টিকেল লিখতে পারবে না। In its insight, in its brilliance of imagery and in its analytical depth, তাই না? এরকম লিখতে গেলে একটা শেষে লিখছে আলজেরিয়াস ইউরোপিয়ান মাইনরিটি, আর এটাকে আলজেরিয়ান ফ্যামিলি। ফ্যামিলির মধ্যে কি প্রভাব পড়ে, ওই বইয়ের যে 5টা প্রবন্ধ অসাধারণ। আপনারা যদি দেখেন, মানে শুরু করে রেডিও, গায়ের ড্রেস, পরিবারের উপর প্রভাব এবং মাইনরিটির রিয়াকশন, এরকম নানা 5টা চ্যাপ্টারে আছে। তো আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় ট্রিবিউট হবে ফানোর প্রতি, যে ফানোর লেখাগুলো পড়া এবং পারতপক্ষে সেগুলির উপর আলোচনা সূত্রপাত করা। এক একটা আর্টিকেল নিয়ে আলোচনা সূত্রপাত হতে পারে, এবং সবচেয়ে ভালো হবে এটা অনুবাদ করা শেষে। কিন্তু অনুবাদ কখনোই বোধগম্য হবে না যদি আপনি তার প্রপার ইন্ট্রোডাকশন না লেখেন। এটা আমরা করতে পারছি না কেন? আমি বলি কি, আমরা ইন্টেলেকচুয়ালি টু দ্যাট এক্সটেন্ট ইনঅ্যাক্টিভ, ইম্পর্টেন্ট, অসহায়, অসমর্থ। এখানে শুধু লোকে মানে মুখে, মানে এখানে ইন্টেলেকচুয়াল মানে কত কিছু চলতেছে না এখন, দেখেন না? কিন্তু এইটা নিয়ে কাজ করার মধ্যে লোক বেশি নাই। ইট উইল নট বি পপুলার। যারা পপুলার হতে চান তারা ফানও করবেন না। আমাদের বর্তমান অবস্থা বুঝতে চাওয়া। ফানও বলছে কি, শুধু কালো মানুষ নিয়ে লিখবে, এটা তো হইতে পারে না। আমি তো সারা পৃথিবীর উত্তরাধিকারী, আমি তো প্লেটো, অ্যারিস্টটল নিয়ে আলোচনা করব।
তাই না? অনেকে মনে করছে কি আমরা ফানুর সাথে একত্রিত হচ্ছে এই জন্য যে ফানও কালো লোক, আমরাও কালো লোক, বা ফানও ও কালো নয়, তা নয়। ইউরোপিয়ানদের বেশি করে উচিত তাকে পড়া, কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি ইউরোপিয়ানরা তাকে পড়ছে না। ইউরোপে যারা পড়ছে তারা দুই একজন মাভেরিক, সীমা অতিক্রম করেছে তারা। না, আমি খুব আহত হলাম যে আমাদের ভারতীয় যারা সাবঅল্টার্ন গ্রুপের লোক তারা ফানুর পাত্র দিচ্ছে না। যেমন তারা যে দে রিমেইন ইলিটারেট ইন লাকান। রণজিৎ গুহ মারা গেছেন 100 বছরে, তিনি ফরাসি ভাষা জানতেন, ফরাসি দেশে থেকেছেন, ফরাসি দেশ থেকে বই প্রকাশ করেছেন, কিন্তু হিজ ওয়ার্কস আর, এবং বিষয়টা আলোচনা করেছেন কনসাসনেস। সেখানে আমরা সাইকোঅ্যানালিসিস বা লাকার সাথে তার পরিচয়ের চিহ্ন পাইলাম, একটা সেমিনার 2 এর একটা ফুটনোট পাইলাম তার এন্টার ওয়ার্কস এর মধ্যে। রণজিৎ গুহকে মনে করতাম ভালো ইন্টেলেকচুয়াল, কিন্তু তার যত বাংলা লেখাগুলি পড়ার পর আমি তার বই সব ফেলে দিয়েছি। যখন গুজরাটে দাঙ্গা হলো তিনি বই লিখলেন দয়া। ক্যান ইউ ইমাজিন দিস? ব্লাইন্ড এন্ড রেসিস্ট, অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। অর্থাৎ ভিত্তি যে জমিদার পুত্র, সেই জমিদার থেকে একেবারে মুক্ত হয় নাই। যেখানে দরকার প্রতিরোধ সেখানে তিনি দয়ার কথা বলছেন, বলে ওদেরকে মেরো না, মুসলিমদের দয়া করো, মা ফ্যান দাও দুর্ভিক্ষের সময়। আমি যে কি দিস ইজ ইনকরেজিবল। আমি এদের প্রত্যেকের সাথে ইন্টারাক্ট করেছি। পার্থ চ্যাটার্জি কথা বলছি কি, আমি তার ছাত্র, গায়ত্রী স্পিবাক, আর এই গৌতম ভদ্রের সাথে ঢাকায় এখানে দেখা, তারপরে আশিস নন্দী। There is nothing to hope from them. They have the right to exist. Even an insect has the right to exist. আমি গৌতম বুদ্ধের অনুসারী, আমি একটা পোকাও মারতে চাই না, কিন্তু আমি নিজেকে একটা পোকার শিষ্য গণনা করতে চাই না, আমি পোকা খেতেও চাই না। না, আপনার দরকার আছে আপনি যান, আমি আই হ্যাভ অল বেস্ট উইশেস ফর ইউ। এই সুর লিখেছে এটা ভালো, আমি বলছি কি বাট তাদের লেখা পড়ে আমি দেখছি তারা তো কিছু বোঝে না। আপনি আমাকে বলেন যে অমুকের লেখাটা আপনি পড়েন, আই উইল পে ইউ ফর ইট পার টিকেট। সিনেমা দেখতে 200 টাকার টিকিট লাগে না, একটা আর্টিকেল আমি টিকিট দিয়ে পড়বো। মানে এটা কলকাতা ইজ ড্রাউন্ড, এই হচ্ছে আমার অবস্থা আর কি। ঢাকাতে আসমানে উঠেছি তাই আমি বলতেছি না, আমাদের কাজ করতে হবে কি, আমরা কাজ করি, আসেন আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি, তাহলে আমাদের একটা সিম্ফনি হবে। রাইট, এটা ধন্যবাদ। ওই বইটা হলে 7 চ্যাপ্টারে বিভক্ত, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। একটা কনক্লুশন আছে, মোট 8টা চ্যাপ্টার। এখানে একটা চ্যাপ্টারে আছে ভাগ করা, দি নিগ্রো অ্যান্ড অ্যাডলার, দি নিগ্রো অ্যান্ড হ্যাগেল। তো গোটা জিনিসটা হচ্ছে এক একটা বইকে বিশ্লেষণ করতে। প্রথম হচ্ছে নিগ্রো অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটা একদম হুবহু আমাদের সাথে মেলে। তারপরে হচ্ছে কি রিলেশনশিপ অফ এ ব্ল্যাক ম্যান উইথ এ হোয়াইট উমেন, মানে ব্ল্যাক উমেন উইথ এ হোয়াইট ম্যান। এইবার তারপর হচ্ছে দ্য লিভ এক্সপিরিয়েন্স অফ দ্য ব্ল্যাক ম্যান। এইভাবে শুরু হলো আর কি, যেটা আমি বললাম। তো এই সেই বইতে আমরা যেটা দেখি, তারপরে হচ্ছে কি সাইকোপ্যাথোলজি, এই সমস্ত আলোচনা আছে। এই বইতে অনেক কিছু শিখবার আছে অবশ্যই। আমি হচ্ছে আমাদের নিজেদের অভিজ্ঞতাকে যদি বিশ্লেষণ করি তাহলে ফানুর এটা লাগবে না আপনার। যেমন আমরা কেন ইংরেজি পছন্দ করছি, আমাদের এখানে যুক্তিগুলো লক্ষ্য করেন। প্রথম হচ্ছে কি, ইংরেজি আগে আমাদের এখানে 1835 সনের আগে থেকে চালু হয়েছে, কারণ ইংরেজি হচ্ছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের বাহন। এটা রাজা রামমোহন রায় যুক্তি দিয়েছেন এবং এই যুক্তি অকাট্য। অর্থাৎ আমাদের আগে টোল এবং মাদ্রাসায় যা পড়ানো হতো এটা দিয়ে আধুনিক পৃথিবী চলবে না, আমাদের সেকুলার নলেজ নাই। আমাদের এখানে যদিও বা আগে ইউনানি আয়ুর্বেদীয় চিকিৎসা ছিল, ভারতীয় চিকিৎসাকে আয়ুর্বেদীয় বলতো, গ্রিক থেকে আসা আরবদের চিকিৎসাকে ইউনানি বলতো, ইউনানি মানে গ্রিকই। তো সেটা বাদ দিয়ে কি করে আস্তে আস্তে আধুনিক ইউরোপীয় চিকিৎসা, সেটা আমি একটা ফিল্ড হিসেবে বলছি। এবং আমাদের আর্কিটেকচার থেকে শুরু করে সবই ইউরোপ থেকে আমরা এনেছি, ইঞ্জিনিয়ারিং এনেছি এবং তাদের সমরবিদ্যা এনেছি, এটা আমরা মেনেছি। এইগুলো প্রথমে একটা দ্বিধা ছিল, এই ইউরোপীয় বিদ্যা গ্রহণ করার বিষয়ে এখন দ্বিধা ছিল না। এমনকি রাজা রাধাকান্ত দেব, রামমোহনের প্রতিদ্বন্দ্বী যিনি, তিনিও ইংরেজি শিক্ষার পক্ষে ছিলেন, তিনি শুধু বিপত্তি ছিলেন খ্রিস্টান হয়ে যাওয়ার ভয়ে। এই কথাগুলো কেন, মুসলমানরাও কিন্তু ইংরেজি শিক্ষার জন্য তখন থেকে তৎপর ছিল, যদিও বাজারে এটা প্রচার করা হয় এটা সঠিক নয়। কলকাতায় 8,000 মুসলমান নেতা, কলকাতায় 8,000 মুসলমান নেতা 1835 সনে 36-37 পর্যন্ত একটা দরখাস্ত দেয় ইংরেজদের কাছে যে আমাদের জন্য ইংরেজি শিক্ষার আলাদা ইনস্টিটিউশন দেওয়া হোক, যেহেতু আমরা হিন্দু কলেজে ভর্তি হতে পারছি না। অর্থাৎ কলকাতা মাদ্রাসাও নয়, হিন্দু কলেজও নয়, অথবা ফোর্ট উইলিয়াম কলেজও নয়, আমাদের জন্য একটা দেওয়া হোক। ইংরেজরা এটা অনুমোদন করেনি। সুতরাং অনেকে বলে যে মুসলমানরা ইংরেজি শিখতে চায়নি, এটা সিম্পলি হিস্টোরিক্যালি আনট্রু। মুসলমানরা চেষ্টা করেও পারে নাই। তারপর মুসলমানদের মধ্যে একটা স্ট্রং গ্রুপ ছিল, ফতোয়াবাজি গ্রুপ, যারা বাংলাকেও ঘৃণা করতো, তো তারা আবার ইংরেজি পড়বে কিভাবে?
তো সেই কথাটা আমি বাদ দিচ্ছি। আধুনিক শিক্ষা সবাই গ্রহণ করেছে। ইংরেজি মাধ্যমে করবে কি করবে না এই বিষয়ে ইংরেজদের মধ্যে একটা দ্বিধা ছিল। উদাহরণস্বরূপ এলফিন স্টোন, যিনি ভারতের ইতিহাস লিখেছেন, যিনি মাদ্রাজ অঞ্চলে গভর্নর, বোম্বাই অঞ্চলে গভর্নর ছিলেন, তারা কিন্তু ওইখানে দেশীয় ভাষার মাধ্যমে আধুনিক শিক্ষা দেওয়া শুরু করেছে। শুধু বাংলাতে ইংরেজি মাধ্যমে দেওয়া শুরু হয়েছে, এটা খেয়াল রাখবে। পরে সবকিছু বলেন সব পদ মক্কায় যায়, সবকিছু কনভার্জ হয়েছে, সেটা যাক। তো বাংলাদেশে ইংরেজি প্রীতি অনেক বেশি ছিল তখনও। বাঙালি যে অনুকরণ প্রিয়, ইয়া লিখেছে এই কাজী আব্দুল ওদুদ, যে বাঙালি হচ্ছে অনুকরণ লোলুপ জাতি। তো তার প্রমাণ কি? খ্রিস্ট ধর্মের ভয় বাদ দিলে বাংলাদেশে যে পরিমাণ ইংরেজির প্রসার হয়েছে ভারতের অন্যান্য অঞ্চলে হয়নি। এটা আব্দুল ওদুদ 1937 সনে লিখছেন। তো সেই হিসেবে আপনি বলবেন যে আমাদের এখানে এখনো যে আসছে এটা কিন্তু সেইটা নয়। 47 সনের পরে আমাদের একটা যুক্তি ছিল, পাকিস্তানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সিএসপি পরীক্ষায়, বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। তখন দাবি ছিল পরীক্ষা উর্দুতে দিব না ইংরেজিতে দিব। তো ইংরেজিতে আমরা সমর্থন করব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 2-1 বছর বাংলার নামে লিপ সার্ভিস দেওয়া হলো। এই মুক্তিযুদ্ধকে যারা গন্ডগোল বলতো, মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ বলা শুরু হয়েছে জাহানারা ইমামের আমল থেকেই। প্রথম 20 বছর থেকে মুক্তিযুদ্ধ কথা বলেনি, গন্ডগোল বলেছে সবসময়। আমি নিজের তার একজন সাক্ষী, বিশ্ববিদ্যালয়ে আমরা কখনো মুক্তিযুদ্ধ শুনি নাই। আহমদ সোহার মতো 2-1 লোক শুধু বলতো মুক্তিযুদ্ধ, আর সবাই বলতো গন্ডগোল। আরে মুনতাসির মাহমুদের মুখে 17 গন্ডগোলের বছর। তো এই হচ্ছে বাংলাদেশের গন্ডগোল। গন্ডগোলের বছর কথাতে আপনি তার গন্ডগোল বুঝতে পারেন। সে মুক্তিযুদ্ধ করতে চায় নাই, তার উপরে ইম্পোজ করা হয়েছে মুক্তিযুদ্ধ। পাকিস্তানের এসে অত্যাচার করেছে, আমরা পাকিস্তানি বলতাম না, পাঞ্জাবি বলতাম। এই পাঞ্জাবি অত্যাচারে আপনি এখন বাংলাদেশ স্বাধীনতার পর আপনি নিজে গেলেন কি জন্য? এটা আমেরিকার নামে, গ্লোবালাইজেশনের নামে। এই জন্য দুর্জনের কোনোদিন ছলের অভাব হয় না। কিন্তু আপনি যে বলেছিলেন 52 সনে আমরা রক্ত দিয়েছিলাম বাংলা ভাষার জন্য, সেটা একটা ব্যাখ্যা দিতে হবে। তো আমি বারবার বলি, সিরাজুল ইসলাম চৌধুরী বাঙালি জাতীয়তাবাদ নিয়ে একটা বিরাট বই লিখেছেন, প্রেস্টিজিয়াস ছাপ হয়েছে। সিরাজুল ইসলাম চৌধুরী যে পাকিস্তানি জাতীয়তাবাদ নিয়ে বই লিখেছিলেন, সেটা লোকবার দরকারটা কি? ওটা উল্লেখ করলেই পারে তো। সাহিত্যে জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার 1968 সন 69 সালে বাংলা একাডেমি থেকে বেরিয়েছে। দেখেন পাকিস্তান আন্দোলনে মুসলিম সাহিত্য বই, দেখেন সম্পাদককে সর্দার ফজলুল করিম। সিরাজুল চৌধুরীর লেখা হচ্ছে লিড আর্টিকেল, এটা সিম্পোজিয়াম আকারে বেরিয়েছে। সিরাজুল চৌধুরীর লেখা প্রায় 3 ফর্মা। আরো বড় বড় লেখকরা আছে, দেখলে সবাই। আমি এই লেখার জন্য তাদের একটু কন্ডেম করি না, আমি তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু তারা এখন এটা লুকাতে চাচ্ছেন কেন? তারা বলছেন না কেন আমরা পাকিস্তানি জাতীয়তাবাদটা ভুল করেছিলাম, এখন আমরা বাংলা জাতীয়তাবাদ এসেছি, এটা বললেই তো হয়। কিন্তু তারা মনে হয় তখনও তারা বাংলা জাতীয়তাবাদী ছিলেন। কিন্তু বাংলাদেশ শব্দটা কেউ উচ্চারণ করেছে 1971 আগে না? আপনি এখান থেকে এইটা দ্য ফেনোমেনোলজি অফ দ্য মাইন্ড, এইটা থেকে বোঝা যাচ্ছে কি তারা দে আর লাইং। লাইং ইজ দেয়ার অনলি ল্যাঙ্গুয়েজ। কাজে যে লোক এই এক জীবনের মধ্যে 3 বার মিথ্যা কথা বলতে পারে, আপনি তাকে কেমনি বিশ্বাস করবেন? ওই যে বলেন ডিস্ট্রাস্ট, এই কথা না, ইনফ্যান্টালাইজেশন। আপনি আমাদের শিশু মনে করতেছেন না? আমাদের তো শিশুই মনে করা হচ্ছে। আমাদের এখানে ইনফ্যান্টালাইজেশন করা হচ্ছে, বলছে তোমরা কিছু ইমোশনাল। যে আমার যারা সমালোচনা করে যে উনি তো শুধু আহমদ সোহার প্রচার করেন, আমি তো আহমদ সোহা বা ফানুকারের প্রচার করি না। আমি প্রচার করি কলোনিয়ালিজম এন্ড ভায়োলেন্স। আমি যে colonialism and colonial process is a violent process, it must be undone. আমি বলছি কি we are trying to give them a message, if necessary with our life, but if possible with negotiation. That's it. When I undertake violence, I already mortgage my life. আমি এই বাক্যটাকে অসাধারণ মনে করি। এখানে বলা হচ্ছে কি যে in Algeria today our problem is not what to do with our life, but what to do with our death. এটা উনি আরো ভালো করে লিখেছেন কিন্তু ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কের শেষের চ্যাপ্টারে দেখবেন, যখন ভিয়েতনামে উনি দেখলেন যে 18 বছরের যুবকেরা প্রাণ দিতে যাচ্ছে ফরাসিদের গুলির সামনে, তখন 2-1 যুদ্ধ ফেরত বন্ধু মানুকে বলেছে যে ওদের সাথে পারা যাবে না। যাদের তরুণেরা কোনো কারণ ছাড়া, ওটা বলে কি এশিয়ান ইমোশন, এটা এশিয়ান ইমোশন নয়। পিপল, হিউম্যান বিইংস হ্যাভ দিস সেন্স অফ ডিগনিটি। আজকে বাংলাদেশে আমার যেটা দুঃখ হচ্ছে, the highest form of oppression of a colonial power is when they colonize themselves, think that they are not human, they are objects. বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশে এখন যে মানে জানতের যে দোজখের 7টা স্তর আছে না, মুসলমানরা যেটাকে হাবিয়া দোজখ বলে, এর চেয়ে নিচে কোনো যেতে পারে? উইলিয়াম ব্ল্যাক বা কোন একজন ফরাসি মানে ইংরেজ কবি লিখেছিলেন, hell must be a place like London in the early ages of industrial revolution. আমি মনে করি hell must be a place like Dhaka.